তো আমি ছোটবেলায় শহরে থাকতাম, আমার ফ্যামিলি সহ আর কি, আমার বাবা মা আরো 2 বোন, ওদের সাথে আমরা শহরে বাসায় থাকতাম আর কি। তো ওখানে 3-4 বছর থাকার পর আমার আব্বা বললো যে বাড়িতে লোকজন নাই, বাড়িতে চলে যায়। তো বাড়িতে আসার আগে এক পর্যায়ে আমাকে নিয়ে বাড়িতে আসলো, যে আগে বাড়িঘর কিরকম আছে, কি অবস্থায়, চলো দেখে আসি। পরে বাড়িতে আসলাম, আসার পরে তো আমার পাশের বাড়িতে আমার এক চাচাতো ভাইয়ের মুসলমানের অনুষ্ঠান। আগে তো অনুষ্ঠানে মুসলমানি করাইলে মাইক বাজিয়ে গান বাজনা হতো, এখানে আনন্দ করতো। আমি ওইখানে দেখার জন্য গেছি। তো সবাই, আমি শহরের দিকে আসছি, সবাই আমার ধরছে তোমার একটা গান গাইতে হবে। তো বাড়িটা আমার শ্বশুর বাড়ির পিছনে আর কি, এখন তো শ্বশুর বাড়ি আছে। তো সেখানে আমি একটা গান আর কি ওদের শোনাইলাম। সেই গানটা ছিল আপনার পুরনো একটা ছবির গান ছিল, কবরীর মানে লিপসিং করা, যে চিঠি দিও প্রতিদিন। তো ওই গানটা আর কি আমি বললাম, বলার পরে ও তখন, আমার যে হাজবেন্ড, ও তখন বাড়িতেই ছিল, সেই গানটা ও শুনছে। শোনার পরে আমি তো চলে গেছি বাড়িতে, তো জিজ্ঞেস করছে গানটা কে গাইছে। তো ওরা সবাই বলছে যে তখন আমার সবাই মানে ছোটবেলায় আমার বাবা মা মুক্তা বলে ডাকতো আর কি। তো বললো যে সেই বলছে, তো আর কিছু বলে নাই। আমরা টাঙ্গাইল আবার বাসায় চলে যাই। যাওয়ার পরে কিছুদিন পরে আমরা এসে করবো, আমার চাচাতো ভাইকে বলে গেল আমার আব্বা যে তোরা একটু যাস আমার হেল্প করার জন্য, কিন্তু বাসা বাড়িতে জিনিসপত্র কিছু আছে আনার জন্য হেল্প করা দরকার। তখন আমার যে হাজবেন্ড, ওর সাথে আবার আমার চাচাতো ভাইয়ের সাথে খুব বন্ধুত্ব ছিল। তো এক পর্যায়ে ওকে সাথে নিয়ে গেছে। আমি আবার ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম আর কি, ছোটাছুটি দৌড়াদৌড়ি, মানে এক পর্যায়ে কি ডান পিটে ছিলাম আমি খুব। তো ওগুলা ও খুব পছন্দ করতো, দেখতো। তখন আমরা বাড়িতে যখন আসলাম, আমার প্রাইমারিতে ভর্তি করলো। ক্লাস 3-তে যখন উঠি, গ্রামে এসে লেখাপড়া করতেছি, তখন ও আর কি সবসময় আমার ফলো করতো। আমি এক পর্যায়ে ওরকে মানে মামা বলে ডাকতাম আর কি। তো আমার এক চাচাতো বোন ছিল, সে চাচাতো বোনের আবার উকিল হয়েছে আমার শাশুড়ি। তো সেই পর্যায়ে আমার চাচাতো বোনকে মামি বলে। তো ওর কাছে যায় নাকি বলছে যে এই গ্রামে একটা মেয়ে আছে, তো যেরকমই থাক, যেভাবে থাক, আমি ও যদি লেখাপড়া করে তাহলে আমি ওই মেয়েটাকে বিয়ে করবো। তা আমার নাসুর বান্দা, আমার চাচাতো বোন, কে কার কথা বলতেছ সে বলো। তে ও কোনো পাবেই ছাড়ে না, তখন ও বলছে আর কি, বলছে ওই মামির, আমার চাচাতো বোনের কাছে বলছে। একদিন আপনার কাছে বললে তো আপনি বলে দিবেন, এটা বলা যাবো না। কয় না, আমি বলবো না, তুমি আমার কাছে বলো। বলছে। তখন ক্লাস 3 থেকে 4-5-এ যখন উঠি, তখন আমার ওই চাচাতো বোন আমারে বলছে, কিন্তু ওর নাম বলে নাই। বলছে যে গ্রামে একটা ছেলে আছে, তোরে খুব পছন্দ করে, তো তুই যদি লেখাপড়া করস সে তোরে বিয়ে করবে আর কি। ঠিক আছে, কে কজেটা বলা যাবে না, তো বলে নাই। তো ওইভাবে আমি স্কুলে যাই, মানে স্কুলে যাওয়া, লেখাপড়া করা, খেলাধুলা করা, যেখানেই খেলাধুলা হোক স্কুলে থেকে নিয়ে যেত, খেলাধুলা করতাম, উপজেলায় যেতাম। তারপরে গাছে ওঠা, আম পাড়া, বড়ই পাড়া, মানে ছোটাছুটি করা, এভরিথিং আমি করতাম আর কি। তে অবস্থাতেই যখন 5 পাস করলাম, 6-এ গেলাম, তো তখন আর কি আমারে একটা সালোয়ার কামিজ বানিয়ে দিল। তা আমাদের মনে করেন যে আস্তে আস্তে আমরা 5-6টা বোন হলাম। আমার আবার একটা ডাক্তার ছিল আর কি, যে হোমিও ডাক্তার আর কি। তো দিল, আমি বললাম যে এটা আমি নিবো কেন? কয় যে আমি এমনি পছন্দ করে দিলাম, নিলে কি হবে? তো ঠিক আছে, আমি আম্মাকে যে বললাম যে আম্মা, তখন তো আমার আম্মারে আপা বলতো আর কি, আমার আম্মা শহরের মেয়ে ছিল, আপা বলতো না। কয় যে ঠিক আছে, দিছে, নি মাওয়া লাগে। তো নিলাম। তো ক্লাস 8-এ উঠলাম, 9-এ 9 উঠলাম, 8 থেকে 9 ওঠার পরে ইতিমধ্যে আবার আমার আরো 2টা বোন হয়েছে। 3 বোন সহ আমরা টাঙ্গাইল শহরে থাকতাম। তারপরে আরো 2টা বোন হলো। হওয়ার পরে সংসারটা একটু বড় হয়ে গেল। বড় হওয়ার পরে তখন আর কি আমি হাই স্কুলে গেলাম, অনেক কষ্ট মষ্ট করে লেখাপড়া করতাম আর কি, লেখাপড়া করতাম।
তো 9 ওঠার পরে ও বলতেছে যে আমাদের বাড়িতে সবসময় যাইতো আর কি, ওরা দুনো ভাই, আমার যে দেবর আছে এখন ও আর আমার হাজবেন্ড যাইতো একটা কারণে কি আমার আব্বু আবার নাটক করতো। আচ্ছা, নাটক নিজেই লিখতো, আবার ওইগুলা যে গ্রামে ড্রামা করে না, তো আমার আব্বা আর কি ওটার পরিচালক ছিল। আমার আব্বা 3টা বই লিখছিল নিজেই, মাশাআল্লাহ। একটা লিখছিল লাঞ্ছনার শেষে, আচ্ছা, আর একটা বই লিখছিল কালো মেয়ে, আর একটা বই লিখছিল দুটি সন্তানের মা। আরে বাহ, নিজেই লিখছিল। তো ওই বইগুলাই ওখানে করতো, তারপরে বাহিরে থেকে 2টা কিনে নিত, নাটকগুলা করতো। তো ওই সূত্রে আর কি আমাদের বাড়ি তোরা দোনো বাইয়ে যাইতো। আচ্ছা, তো যখন ক্লাস 8 থেকে 9 উঠলাম, তখন একদিন বিকালবেলা আমি স্কুলে থেকে আইসা ওদের বাড়ির দিকে যাইতেছি, ওরা 2 বোন আবার আমার সাথে লেখাপড়া করতো। যাইতেছি তখন আর কি ওর ছোট ভাই যে ওর বোনকে দেখতে আসছে, তো আমার বলতেছে যে তুমি কোথায় যাও? আমি একটু দোকানে যাইতেছি আব্বুর সরে আনার জন্য। তো কয় দোকানে যাওয়া লাগবো না, টাকা আমার কাছে দিয়ে যাও, আমি ফেরত দিয়ে দিই, তুমি থেকে যাও, আমাদের বোনকে দেখতে আসবো। দেখতে আসবো বিকেলবেলা, আমি আসবো নি। আবার কয় না, তুমি বাড়িতে গেলে আর আসবো না। তারপরেও জোর করে আমি এখান দিয়ে সুইটা আসলাম, আইসা দোকান থেকে কি কিনতে জানি গেছিলাম, তো কিনে দেওয়ার পরে আবার ওদের বাসায় গেছি। আচ্ছা, গেছি ওইখানে আবার আমার সেই চাচাতো বোনটাও গেছে। যার পরে দেখা সাক্ষাৎ হইলো, মেয়ে দেখতে আসলো, দেখা পছন্দ হইলো, রাত্রেই বিয়ে। তো রাত্রে বিয়ে, তো মেহেদি তোলার জন্য আমারে পাঠাইছি। তো ওদের বাড়িতে রাস্তার ধারে একটা মেহেদি গাছ ছিল ঘরের কোনায়, সেটা আমি তুলতে গেছি জ্যোৎস্না রাত। তো এখানে ওর একটা বন্ধু ছিল, সে সম্পর্কে আমার ফুফাতো ভাই লাগে। তো একটা মেয়েরে ভালোবাসছে, আবার বিয়েও করছে, আবার তার ডিভোর্সও করছে। এই জন্য ওই ছেলেটার আমি দেখতে পারি না। তো গরিব মানুষের মেয়ে জোর করে বিয়ে করলি, ভালোবাসলি, জোর করে বিয়ে করলি, আবার তার ডিভোর্স দিলি, এই কারণে ওরা আমি বেশি দেখতে পারি না। ও আমার ডাকে কথা বলতে চায়, আমি ওর সাথে কথা বলি। তো মেহেদি তোলার জন্য গেছি, পিছন দিয়ে তো আমার হাজবেন্ড তখন আর কি বিয়ের আগে ও যায় বসে বলতেছে আমি মেহেদি তুলা দিই। আমি না, আমি একাই তুলতে পারবো, আপনি এখান থেকে যান। তো বলার পরে ও আমার বলতেছে আমি কিন্তু কায়দা ফেলবো। আমি কেন? আপনি কাঁদতে ইচ্ছা করলে কাঁদতেন, আপনার বোনের যখন বিয়ে আপনি কাঁদতে পারেন। তো এই কথা বললে আমি এখান থেকে অল্প কয়েকটা মেহেদি তুলে নিয়ে এসে বসছি। আসার পরে তারপরে বিয়েটি হয়ে গেল। তখন রাত্রে আর আমাদের যাইতে দিল না বাড়িতে। বোনেরা বললো যে আমার সাথে তুমি থাকো, আমরা একাত্তরে থাকবো। আমরা আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার ছোট ননদ, হয় নাই আর কি। তো আমরা একাত্র একই ঘরে থাকলাম। পরের দিন সকালে চলে গেলাম, ওইখান থেকে স্কুলে গেলাম। স্কুলে যাওয়ার পরে স্কুলে থেকে আসছি, এসে বিকালবেলা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আবার ওদের বাড়ির দিকে যাইতেছি। তো আর এক বন্ধুরি নিয়ে আমার এক চাচাতো বাইরে, মানে আগে তো যে বাহিরে আম গাছ থাকতো, তারপরে দুব্বা থাকতো, এখানে মানুষ বসে থাকতো। তো যে বিকালবেলা এখানে বসে হয়েছে, আমাকে বলতেছে যে তুমি কোথায় যাও? আমি বলছি যে আমি যাই ওইদিকে। তো কাজ একটু অঙ্ক বইটা দিয়ে যাও আমারে। তো মনে করলাম যে কি যে ইন্টার পরীক্ষা দিব, অনেক সময় 9, 10 বইয়ে অঙ্ক টঙ্ক কাজে লাগে। আর একটা বন্ধু আসছে, ওইটা যৌজো খাত আমি জানি না। তো বইটা আমি নিয়ে দিছি, দিয়ে আমি চলে গেছি আমার মতো। তখন আমার মনে কোনো ধারণা, মানে জ্ঞান যে ও কি বলবে বা বলতে চায়, আমি ওগুলা কোনো মানে তোয়াক্কা করি না। তোয়াক্কা করি না। আমরা স্কুলে যখন পড়তাম, হাই স্কুলে যখন গেলাম, তখন সব বান্ধবীরা মিলে একদিন বসলাম। তো এক একজনে জিজ্ঞেস করে তুই কি করবি লেখাপড়া করে, এক একজনের জিজ্ঞেস করতেছে। তা আমি এক পর্যায়ে বললাম যে যাই কিছু করি আমি প্রেম করুম না। কিসের জন্য প্রেম করবি না? তা আমি বললাম যে আমার ছোট 4-5 জন ভাই বোন, তো আমি যদি একটা সম্পর্ক করি, যদি বিয়ে না হয়, যদি একটা বদনাম হয়, তাহলে আমার বাবা ওই ছোট ভাই বোন গুলো বিয়ে দিতে সমস্যা হবে, এই মনে করে আমি এই কথা বললাম। তো সেই অকারেন্সে আমি প্রথমে জড়িয়ে পড়লাম। তো বইটা তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি ক্লাস 9 এ পড়ছি। তখন আর কি যাওয়ার সময় আবার বইটা আমার হাতে দিয়ে দিল। বললো যে বইটা নিয়ে যাও। পরে নিয়ে আসলাম, বললো যে ওটার ভিতরে একটা কাগজ আছে। এই কথাটা আমার বললো, কিসের কাগজ নিয়ে যাইতেছি। মাছ তো ওখানে মাঝখানে একটা কাঁঠাল গাছ ছিল, তো এখান থেকে আমার একটা সেজো বোন আর আমার মা দাঁড়ায় আছে।
আমি আর সরাসরি ঘরে গেছি, ঘরে যে পড়া টেবিলে নিয়ে এটা খুলছি। তো খোলার পরে দেখি যে সেটার মধ্যে লেখা যে তুমি আমার জন্য অপেক্ষা করবে আমার লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত, আমি তোমার ভালোবাসি। তো তখন তো আমার শরীরে মানে ঝড় উঠে গেল, এটা কি করে সম্ভব, আর এটা কি লিখছে। তো ভয়ে আমি কাঁপতেছি, এখন ওই চিঠিটা কি করবো আমি তাও বুঝতেছি না। তো এক পর্যায়ে আমি করলাম কইটা বাথরুমে নিয়ে গেলাম, নিয়ে যাই ওই পানি দিয়ে ভিজাইয়া ওটা ছিঁড়া ফালাই দিলাম। ফালাই দেওয়ার পরে সন্ধ্যার দিকেও আবার আসছে আমাদের বাড়িতে, এসে আমার বলতেছে যে আমার চিঠির কিন্তু উত্তর পাই নাই। তখন আমি তো নিস্তব্ধ, কি উত্তর দেবো সেটাই তো আমি জানি না, চুপ করে রয়েছি। তো বললাম না তুমি আমার চিঠির উত্তর কি দিলা। তখন মাথায় হট করে একটা বুদ্ধি আসলো, তো বললাম যে দেখেন আমি মেয়ে মানুষ, একটা মধ্যবিত্ত ঘরে মেয়ে, হয়তো ম্যাট্রিক পাস নাও করতে পারি, লেখাপড়া আর নাও করাইতে পারে বাবা মা, হুট করে বিয়ে দিব, তাদের এখন ছেলে মেয়ে অনেকগুলা, তখন বিয়ে দেখালে বলা যায় না। তারপর আমি যদি আপনার জন্য অপেক্ষা করি, সেই অপেক্ষা যদি আমার ব্যর্থ হয় তখন আমি কি করব। এই কথাটা আমি বললাম, বলার পরে সেটা আমি দেখব, তুমি আমার লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত তুমি কিছু করতে পারবে না, তুমি অপেক্ষা করবো আমার জন্য। একটু বললেও চলে গেল। আমার তো মানে আমি ওটা কারো কাছে বলতেও পারতাছি না, মানে সহ্য করতে পারছি না যে কি হইলো এটা। ও তো মানে আর হুকুম চালিয়ে চলে গেল। আমার একটা বান্ধবী ছিল, ছোটবেলায় থেকে আমরা একাত্তরে লেখাপড়া করতাম, তোর কাছে কথাটা বললাম। কথাটা বলার পরে কাজে থাকে এটা এখন আর কারো কাছে বললে দরকার নাই, এটা ভাবে থেকে। আমার আব্বু আবার খুব রাগী মানুষ ছিল, স্টেট কার্ড মানুষ ছিল, সে কোনো ঝামেলা পছন্দ করতো না। এই ভয়ে আমি আরো কারো কাছে বলি নাই, না বলাতে ওই তো ওই শুরু হইলো ওই দিন থেকে আমি জানা। তো করতো কি সকালবেলা যখন স্কুলে যাইতাম ভোরবেলায়, শীতের দিনে কুয়াশা পরে গ্রামে বেশি, তো যাই নদীর পাড়ে দাঁড়াই থাকতো। আমি আর ওই আমার চাচাতো বোনটা যাইতাম, তো ওই স্কুলের গার্লসের পাস পর্যন্ত যে পিছনে যায় আমাদের আগিয়ে দিয়ে আবার আইসা করতো, আইসা গোসল টোসল করে আবার কলেজে চলে যেত। আবার যখন কলেজ ছুটি হতো, ওদের কলেজ যদি আগে ছুটি হতো, তো আইসা ওই নদীর পাড়ে দাঁড়াই থাকতো। তো আমার স্কুল ছুটি হতো, তারপর ওই স্কুলে আমাদের পিছনে পিছনে আসতো। এমনি করতে 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 দিন যাইতেছে। তো হঠাৎ করে কেমনে জানি ওদের বাড়িতে যাই না গেছি। মানুষ আছে, গ্রামের মানুষ আছে না, একটু এদিক সেদিক দেখলে মানে সমালোচনা করে, জানছে তা আমারে আব্বুর স্কুলে যাইতে দিব না। আব্বুর কাছে মানে ওদের বাড়ি থেকে রাগারাগি করছে, কে জানি বলছে। তো রাস্তায় বই নিয়ে বেরোইছি, আমার একটা সৎমা ছিল আবার এর মধ্যে। আমার সৎমা বলতেছে যে মেয়ে মানুষ এত লেখাপড়া করে কি হবো, স্কুলে যাওয়া বন্ধ করে দেন। আমার আব্বু যা করলো কি রাস্তায় থেকে বই নিয়ে এসে করলো আমার কাছ থেকে। মানে সে কোনো ঝামেলায় জড়াইতে রাজি না, বই নিয়ে এসে করলো। আমি তো কান্নাকাটি করলাম, কইরা আমি ওই বই ছাড়া স্কুলে চলে গেলাম। ওই যে আমার চাচাতো বোন আছে, যে ওই বই আমি পড়ুম। তারপর আমি স্কুলে চলে গেলাম। যাওয়ার পরে সেখানে মন খারাপ, আমার ওই এখানে একটা হিন্দু ছাড়া ছিল, আমার খুব আদর করতো। আদর করতো, কি হয়েছে আমার কাছে বল। আমাকে না স্যার কিছু হয় নাই। অবশ্যই কিছু হয়েছে, তোর মন আজকে ভার, তুই এত হাসি খুশি থাকস সময়, স্যার না কিছু হয় নাই। তো এখানে দিকে ক্লাস ক্লাস করে আইসা বসছি। আইসা পরের দিন আবার ক্লাস শিখেছি ওইখান থেকে। ও তো তখন হোস্টেলে থাকে, ওই সাদত কলেজে পরে করটিয়া। তো আমি আমার মামার বাড়ি আবার ওই করটিয়ায়, ওইখানে যাইতেছি বিকাল বেলা। আল্লাহর কি রহমত, ও দেখি যে বাজারে থেকে আসতেছে, আমি ব্রিজের উপর উঠছি আর কি মামার বাড়িতে, জমিদার বাড়ির পিছনে। টিপু খান পন্ডির তো চিনেন, নাম শুনছেন, ওদের বাসার পিছনে আমাদের মামার বাড়ি। তো ওর সাথে যখনই দেখা, তখন বলতেছে যে চলো আমাদের কলেজে যাই। আমি কই না, আমি কলেজে যাও না, কলেজে অনেক লোকজন, আমি ওখানে যাওয়ার আমার মন টানে না। তো বলতেছে যে না, আমাদের কলেজ বন্ধ, কলেজ বন্ধ, চলো তোমারে দেখি আনি সব কলেজে ঘুরে ঘুরে কোথায় কি হয় কিভাবে। ঠিক আছে যাই। বিকাল বেলা কে দেখবো, আমি গেছি। যাওয়ার পরে ও যে রুমে থাকে, ওই রুমটার মধ্যে দেখি যে একটা লম্বা একটা কাঠ,
সেই কার্ডের মধ্যে ছোট করে আমার নামের প্রথম 2টা অক্ষর লিখে যে বকুল ফুলের মালা দেয় ওটা পেঁচায় রাখছে। আচ্ছা, এই যে গল্পটা আমরা শুনছি তখন কত সাল? এইটা যখন আপনি বলছেন তখন মনে হয় যে 80 81 হবে আর কি। 81 সালের গল্প। আচ্ছা, তারপরে দেখলাম আমি কই যে এটা আপনি কি করছেন, এটা মানুষ কি বলবো? কাজে মানুষ কি বলবো, মানুষের কথায় তো আমার কিছু আসে যায় না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তো নিয়ে গেল সেই দোতলায় নিয়ে যায়, কোথায় কি সব দেখাইলো। মানে দেখানোর পরে তো আমি মামার বাড়ি চলে গেলাম, আমার এগিয়ে দিয়ে আসলো। যাওয়ার পরে তো আমার আম্মার হইলো চাচাতো বন্দি, আবার ওর বড় ভাইয়ের যে সুমন্দি তাকে বিয়ে করাইছিল। তো মোটামুটি সেখানে যে পরিচয় টরিচয় হইলো। তো পরের দিন আবার বাসাতে চলে গেছি। এই খবর আমার এক চাচাতো ভাই আবার যাই ওদের বাসায় বলে দিছে। আচ্ছা, বলে দেওয়ার পরে দুপুরে আব্বু আসছে, খাওয়া দাওয়া করছি। আমি আমার ওই চাচাতো বোনের সাথে মানে গল্প করতেছি, মানে কিছু হইলে ওর সাথে শেয়ার করতাম, আর কাউকে বলতে সাহস পাইতাম না। তো আমার এক বড় চাচার বাসার পিছনে ওই কথা বলতেছি আর কি, পয়সা রেছি দুব্বার মধ্যে। তো যখন এই কথা বলছে যে আব্বুর কাছে বলছে, ওদের বাড়িতে বইলা দিছে। তো আমার শ্বশুরে তো বকাবাজি করতেছে, এটা আমার আব্বুর কানে আসাতে পরে আমার এটাই নিছে। আমি গেছি আব্বু কি হয়েছে বিশ্বাস করবেন না ভাইয়া, সে একটা মানে এতটুকু একটা বাঁশের বাত, সে বাত দিয়া যে আমারে মার এমন মারা মারলো, আমার হাতের আঙ্গুল গুলে এক একটা আঙ্গুল ফুললে এইরকম হয়ে গেল, খালি ফাইটা যাবার বাদ, ইচ্ছা মতো মার দিল। তো আমার চাচা তখন তো ভয়ে পলাইলো, গেল গা বাড়িতে। মায়ের খেয়ে আমি তো কান্নাকাটি করে যাই আমার চাচার বাসায় বসে রয়েছি ঘরে, বড় চাচার ঘরে বসে রয়েছি। এই খবর আবার ওর বাঁচতে দেয় ওই কলেজে দিয়ে ফেলাইছে যে চাচা এরকম তারা মারধর করছে, আপনাদের বাড়ি থেকে বকাবজি করছে। তো আর দেরি করে নাই, ও করছে কে এসব করছে। তো ও এর আগে একটা কথা মনে নাই, তো প্রথম যেদিন ও আমাদের বাড়িতে আসে, তো আমার খালামার সাথে দেখা, ওই খবর বলার জন্য আমাদের বাড়িতে মাঠে থেকে বল খেলে আমাদের বাড়িতে আসছে। আসার পরে এটা আমার এক প্রতিবেশী চাচা দেখছে, দেখে যায় ওদের বাড়িতে বলে দিছে। তো বলে দেওয়ার পরে ওদের প্যান্টটা হাতে দিছে, হাফ প্যান্টটা যেটা বল খেলছে। বলে দেওয়ার পরে তো আমারে বললো যে তোমার আম্মা কোথায় গেছে? আমি আম্মা তো বাসায় নাই, তোমার খালামার সাথে দেখা হয়েছিল কোর্টিয়া, তোমার আমারে যাইতে বলছে। তখন ঠিক আছে বলুননি, তো চলে গেছে। বাড়িতে যায় দেখে ওর ছোট ভাই, ওর মেজু ভাই আর ওর আব্বা, তিনজনে বৈশা বৈশা মানে বলতেছে যে সে বাড়িতে যাওয়ার লাগবে, ওই বাড়িতে যা চাপ দিলে সে যাওয়া বন্ধ হবো। তখন ও যে শুনছে, শুনে কয় যে এই তাদের বাড়িতে যাবি কে, ওরা কি করছে, তো পারিস আমার সাথে আসো, কেরা কিরকম পারিস। এই কথা বলাতেই ওর ছোট ভাই যাই করছে ওর গলার মধ্যে পাইরা ধরছে মারার জন্য। তো তো খুব শক্তিশালী ছিল আর কি, 5 ফিট 9 ইঞ্চি লম্বাই ছিল। তোর একটা ঘুষি দিয়ে ফালাই দিছে, পড়ে গেছে, পড়ে বমি করতেছে। তো মেজু ভাই যখন কিছু তারে করছে কি এই হাতের নিচে ফেলাইছে, তখন ওর ছড়তে পারতেছে না, ওইটা আবার পাতলা পাতলা ছিল। তখন আমার শ্বশুরে যাই করছে ওর ঘাড়ের মধ্যে কামড় মারছে। তো এরকম চিকরা চিকরি সবাই মারামারি করার পরে তারপরে তো সবাই ছোটাই নিয়ে গেল আরেক বাড়িতে। তো সেইখানে নিয়ে মাথায় পানি টানি ডাইলে চোখে রক্ত উঠে গেছে, মানে রাগের চোটে। তারা নিরীহ মানুষ, তাদের দোষ দেশকে কিছু বলার থাকলে আমাকে বললো। তাদের ছেলে নাই কিছু নাই, তারা একটা নিরীহ মানুষ থাকে, তাদেরকে বলার প্রয়োজন কি? আমার তো মানে এদিকে মানে মন ছোট হয়ে গেল যে কি হয়। আব্বু তো খুব রাগী মানুষ। তো এই ঘটনার পরে রাত 12টার দিকে দেখছি ও আবার আমাদের বাড়িতে গেছে। যাই ডাকতেছি, ডাকার পরে আমার দরজা খুললো, যে আপনারা কোনো চিন্তা করেন না, যেটা যতটুক ছিল তার চেয়ে আরো বেশি ওরা এটারে বাড়িয়ে দিল, এই জিদ আমি পালন করবই, যে কোনো মূল্যে আমি ওকে বিয়ে করবো, আপনারা চিন্তা করেন না, আপনারা নিশ্চিন্তে থাকেন, পরে না আপনার করতে কোনো টেনশন করতে হবে না। আমার আব্বার কিছু বললো না, এসব বললো। তো ওই দিন মারার পরে ও আবার আসছে, যে মারলো আমার আব্বু, মারার পর আসছে, আইসা না ও আমাদের বাড়িতে আসে নাই। আমি তো আমার চাচার বাসায় যাই বসে আছি, কান্না করতেছি। তো আইসা আমার আব্বুরে ডাইকা বের করছে বাড়ির থেকে।
বের করে বলতেছে যে আপনি ওরে মারছেন। কয় যে হ্যাঁ মারছি। কেন মারছেন? কয় তোমার বাবার কথাবার্তা ভালো না, সে অশ্লীল কথাবার্তা বলে, এগুলো আমি শুনতে পারবো না, এই জন্য আমার মেয়ের আমি শাসন করছি। আচ্ছা তো কয় যে আপনি আজকের পরে থেকে যদি ওরে একটা পানির ছিটা দেন তাহলে আপনার খবর আছে, আর আপনি কিছু বলতে পারবেন না, যা হয় এটা আমি দেখবো, আপনি কোনোদিন ওর আর গায়ে হাত তুলবেন না বললেন। তারপরে ওই বাইস্তারে নিয়ে সে ডাক্তারের কাছে গেছে, তাই আমার জন্য ওষুধ টষুধ কিনে সবকিছু পাঠাইয়া দিছে। তারপরে দেখি যে রাত্রি গেছে, ওষুধগুলো আমার নিয়ম টিয়ম দেখাইয়া আমার ওষুধ টষুধ খাওয়াইয়া বোঝাই টোজাই রাখিয়া ও আবার চলে গেল। আপনার তার বয়সের মধ্যে গ্যাপ কিরকম ছিল? বলতে পারবো না, তো আমার দেবরে বলছে যে কমপক্ষে 10 বছরের বড় আপনি, এটা কি করে সম্ভব? তখন আমার দেবরে মানে মোটামুটি আমার একটু একটু পছন্দ করতো আর কি, আচ্ছা আমি বুঝতাম আর কি। তো বলতো যে এটা কি করে সম্ভব, আপনি ও তো আপনার অনেক বয়সে বড়। আচ্ছা এটা বলতো আপনি বেশি মানে আমার যে ভালোবাসি এটা বলে নাই, তো বলতো যে আপনি বেশি আদর। তারপর তো কোনোভাবেই দেখে যে মানে ফিরাইতে পারে না। তো এর মধ্যে আর কেউ পরীক্ষা দিল, বিয়ে পরীক্ষা দিল, পরীক্ষার রেজাল্ট খারাপ হলো। খারাপ হওয়াতে মানে আরো মানে সব চড়া হয়ে গেল। তো আমারে মানে ওর বোনেরা বকাবাজি করতো, মানে বলতো যে এই কালুটির পাশে ঘুরে ঘুরে এই অবস্থা হয়েছে, লেখাপড়া করে নাই ঠিক মতো, এই সে অনেক কিছু বলা বলি করা শুরু করলো। তারপরে তো আবার পরীক্ষা দিবে, সে বাড়িতে টাকা চাইতে গেছে, এখন টাকা দিবে না। কারণ না তুমি মানুষের পাশে ঘুরে ঘুরে তুমি পরীক্ষা খারাপ করছো, তোমার আমরা টাকা দেবো না বাড়ির থেকে, তুমি যেভাবে পারো তুমি পরীক্ষা দাও। এখন কাজে আমি পরীক্ষা দিব, মার কাছে যা চাইলো যে মা তুমি টাকা দাও। কাজে না আমি কোথেকে তোমার টাকা দেবো, আমার বাবা না দিলে। তো বললেন ঠিক আছে, তুমি যখন টাকা তোমরা দিবাই না, তাহলে আমার হাতে একটা ঘড়ি আছে, সেই ঘড়িটা বিক্রি করে আমি ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপ করে আমি পরীক্ষা দিব। তো সত্যি সত্যি সেই ঘড়িটা বিক্রি করে, কিন্তু ওদের কিন্তু অবস্থা ভালো, রাগ হইলো যে আমার জন্য। তো পরীক্ষাটা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করলো, করার পরে তারপরে তো পরীক্ষা সামনে, এখন পরীক্ষা দিতে যাইব, খুব জ্বর, এমন জ্বর যে সে ওইটা দাঁড়াইতে পারতেছে না, পরীক্ষা দিতে যাইব। তো ছোট ভাইয়ে নৌকায় করে নিয়ে যাইতো, বর্ষা মাস নৌকায় করে নিয়ে হলে বসায় দিয়ে আসতো, আবার পরীক্ষার শেষে আবার নৌকায় করে বাড়িতে নিয়ে আসতো। একদিন শেষের দিন যে এমন জ্বর আসছে যে ও পরীক্ষা দিতে দিতে কখন যে সে মানে কাপড় চোপড় নষ্ট করে হলেছে, প্রসাব করে সে সিঁড়ি বেয়ে নিচে পড়ে গেছে, জানে না। তো এই অবস্থায় পরীক্ষা শেষ করে অজ্ঞান মতো পড়ে রয়েছে, পরে যায় ভাই যায় নিয়ে আসছে। তো আল্লাহ রহমতে ওই পরীক্ষা দিয়েছে, ও পাশ করলো, বিয়ে পাশ করলো। করার পরে এখন আমার কাছ থেকে ছাড়াইবো কিভাবে? তোর ভাইয়ে চাকরি করে, তো তখন কোথায় জানি পোস্টিং ছিল, পুলিশ অফিসারে চাকরি করতো, ডাইরেক্ট সাব ইন্সপেক্টর ঢুকছিল। তো সেখানে মিথ্যা কথা বলে ওরে নিয়ে গেল, ওরে নিয়ে ওইখানে নিয়ে এলভিতে ভর্তি করে দিল, তুই এখানে লেখাপড়া করবি এখানে থেকে। তখন তো ভাইয়ের যেতে ওরা খুব ভয় পাইতো, তো ওইখান থেকে আসার কোনো চান্সও নাই, আসবো কিভাবে? দিয়ে ওইখানে আর একটা দারোগার মেয়ে ছিল, সেকেন্ড অফিসারের মেয়ে, তার সাথে লাইন ধরে দেওয়ার জন্য, মানে ওইটা হলো তার বুদ্ধি, যার সাথে একটা সম্পর্ক হয়ে গেলে হয়তো ওইটা ভুলে যাইব। দেওয়ার পরে ওইখানে করলো কি, ও আমারে আর এক চাচাতো ভাইয়ের বন্ধুর মতো, সে তার কাছে চিঠি লিখলো যে আমার তো এরকম আটকে দিছে, আমি তো যাইতে পারতাছি না, তো তুমি ওরে একটু বোঝাও। আমি ওই তার কাছে কান্নাকাটি করলাম যে এরকম আটকাইছে, আসতে দেয় না, এখন কেমন হবো? তো ওরা একটা ভাষায় কথা বলতো, ওরা দুজনেই পারতো আর কি কথাটা বলতে, মানে ও যেভাবে বলতো ও বুঝতো, ও বললে ও বুঝতো। তো ওই ভাষায় একটা চিঠি লিখলো সেই ওর চাচাতো ভাইয়ের। চিঠি লেখার পরে তো ওই চিঠিটা যায় করছি বড় ভাইয়ের হাতে বসছে। বড় ভাইয়ের হাতে পড়াতে তো পুলিশের লোক অনেক চালাক, সে ওই চিঠিটা খুলে নিয়ে আয়নার সামনে ধরছে, মানে ওই কথাগুলো ওরা উল্টা ভাবে বলতো, আয়নার সামনে ধরাতে ওইটা অটোমেটিক সহজভাবে এসে গেছে। এখন বুঝছে, বোঝার পরে তো ডাইকা নিয়ে যা বলার বলছে, বলার পরে আর কিছু বার নাই। একটা স্বভাব ছিল যারা কোনো ভাইয়ের মুখ মুখে তাকায় কথা বলতো না, খুব সম্মান করতো। এর মধ্যে ওই ভাইয়ের বদলি হয়ে গেল, আবার বদলি হয়ে গেল, আরে রেখে গেল।
রেখে গেল। রেখে যাওয়ার পরে তো একদিন বাইরে বেরোইছে, বেরোয়ার পরে ওই একটা দোকানের ঠিকানা পাঠিয়ে দিছে। পাঠিয়ে দিয়ে ওই চাচাতো বাইরে বলছে যে এই ঠিকানায় ওরে চিঠি দিতে বলবো, আচ্ছা তাইলে আমি পাবো। আর ওই দোকানদারের বলছে যে এই নামে কোনো চিঠি আসলে তুমি কারো কাছে দিবে না, আমার ছাড়া। তো একটা লন্ডি দোকানের আর কি ঠিকানা দিছে। তো আমি চিঠি 2টা দিলাম, এরকম পাইলো। তার উত্তর দিল যে তুমি টেনশন করো না, আমি যেভাবে পারি এখান থেকে ছুটে আসবো, তুমি ঠিক মতো করে পড়াশোনা করো। তা আমি ঠিক মতো স্কুলে যাই, পড়াশোনা করি, কিন্তু ভালো লাগে না আর কি। তারপরে একদিন হঠাৎ করে সন্ধ্যাবেলায় বেরোইছে, তো ওই গলিতে নাকি একটা পাগল অনেক চুলালা দাঁড়িয়ালা বৈশা রয়েছে। ওরে নিয়ে আসার ভাস পেয়ে করছি কি ওরে জড়াই ধরছি, লাভ দিয়ে উঠে। তো এখানে জড়াই ধরা তো ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরে রাত্রি থেকে ওর জ্বর, এমন জ্বর আসছে যে সে উঠতে পারে না। তো অবস্থায় জ্বর থাকতে থাকতে 1 সপ্তাহে শুকাই গেছে গা। তো দেখার মতো তো কেউ নাই, ভাই তো ওইখান থেকে বদলি হয়ে গেছে। তো শুকাই গেছে, তারপরে ওইখান থেকে ও চলে আসছে। মানে যখন মরার অবস্থা একবারে শুকাই গেছে তখন ও চলে আসছে। আসার পরে দেখি যে না যায় না, ফর্সা মানুষ কিরকম হয়ে গেছে, কালো হয়ে গেছে। তারপর আমার এক কুবারে দেয়া কাজ ভাঙিয়ে দিলাম, পানি করে দিলাম, ঝাড়া দিল সে। দেওয়ার পর আস্তে করে ওই দিন থেকে জ্বরটা সেরে গেল। সেরে যাওয়ার পরে এখন তো মানে আমাদের বাড়িতে তো আসতেই দেয় না। তো আসতে দেয় না, ওইখান থেকে আইসা করলো এই এক রাগ। এই রাগ নিয়ে মানে সবসময় ওর সাথে ঝগড়াঝাটি করতো। তো আমাদের বকাবাজি করতো। আমার আব্বা আবার করলো কি, আমারে সরিয়ে ফেলাইলো। আচ্ছা আমার আব্বা আমারে করলো কি, আমার বুঝাইলো। তো আমি বললাম যে আমারে তোমরা মেরে ফেললো, যেটা হয়ে গেছে এটা হবে, আমি এটা না করতে পারবো না। তো আমার চাচাতো ভাই এসে বললো যে তোর তাজায় কবর দিব। ঠিক আছে দেন, যদি তাজা কবর দিলে যদি সমস্যার সমাধান হয়, তাতেও আমি এটা ডিনাই করতে পারবো না। বলার পরে তখন আমার আব্বু বললো কি জ্বরে ইয়ে নিয়ে আমার বাসায় নিয়ে রেখে আসো। দূরত্ব হইলে হয়তো এটা ইয়ে হয়ে যাবে, ভুলে যাবে। তো নিয়ে দিয়ে আসলো। আমি যখন আমার বাসায় হইলাম, ও নাই। তো পরে একটা চিঠি লিখে দিয়ে আসলাম আমি আমার এক চাচাতো ভাইয়ের কাছে, যেটা ওকে দিও। দেওয়ার পরে আমি যখন আমার এনে নদীর ওপার গেছে, যাওয়ার পরে আমার মানে বংশের যে চাচাতো ভাইয়েরা, ওর বাবার ওর ভাই গো মানে কথাবার্তা শুনে আমার আব্বারে মারতে আসছে। পরে আমার এক চাচাতো ভাই করছে কি, তোর তখন তো যে খড়ির বেড়া ছিল, সোলার বেড়া, তখন করছে কি ঘাও দিছে। তো ওই ঘাওটা যায় আমার আব্বার চোখের মধ্যে লাগছে। লাগার সাথে সাথে চোখটা ফুলে গেছে। তো এর মধ্যে দৌড়িয়া কে জানি বলছে যে তোর আব্বুরে মেরে ফেলাই। তেমন তো আমি দৌড়ে আসতেছি, আমাদের তো টাইনা ধরছে আমার চাচাতো ভাই, ওই দিকে যাওয়া যাবে না। আমি তখন মানে একটা চিৎকার দিয়ে বলছিলাম, জানলা আমি যদি কোনো অপরাধ না করে থাকি, শুধু একটা অপরাধী করছি সেটা একজনকে ভালোবাসছি, কিন্তু তাছাড়া যদি কোনো অপরাধ না করে থাকি, আমার আব্বারে যদি বিনা অপরাধে অত্যাচার করে, তুমি এটা সহ্য করো না। এটা বললাম আর কি। তার 3 দিন পরে শুনি যে সেই খালাতো চাচাতো ভাই বসে রয়েছে চাপড়া ঘর, ওখানে লেখাপড়া করতে আর কি। ওইখানে ঠাডা বসছে, ঠাডা করে তার এক সাইডে একবারে হয়ে গেছে। তখন আমি আর কি মানুষ ধরন দেখলাম, আমি বললাম যে আল্লাহর বিচার আছে। তো বিনা দোষে আমার আব্বার গায়ে হাত তুলছে। তো বললাম, তারপরে ওইখানে যে আমার খালার বাসায় রইলাম, তো ওকে একটা চিঠি দিয়ে গেছিলাম। ওই চিঠি পাই ও গেল। আমি একটা কলের সামনে বসে রইলাম, ওইখানে গেল। যাই ও আমার নিয়ে আমার খালা আমার বাসায় দিয়ে আসলো। দিয়ে আইসা আবার ঢাকায় গেল মানে বাড়িটা চিনা গেল আর কি। ঢাকায় যাওয়ার পরে ওখান থেকে ভাই কিছু টাকা পয়সা দিচ্ছে, দেওয়ার পরে 1 সপ্তাহ পরে ও দেখে যাওয়ার গেছে আমার খালাম্মার বাসায়। আমার খালাম্মা বললো যে দেখো আমার দোষ হইলো, বড় দোষ হইলো একটা, যে আমি কালো। এটা হলো আমার শ্বশুরের কথা। আর আমার শাশুড়ির কথাও তাই, যে তুই কি দেখে পাগল হইছস, তুই আনবি কালো মেয়ে, অমুক তমুক এসে। তো বলতো যে আমার চোখ দুইটা তোমাদের চোখে লাগাই দেখো তো, যে কালো লাগে নাকি। আমার কাছে তো কালো লাগে না, আমার কাছে ভালো লাগলে তোমাদের সমস্যা কি, এভাবে বলতো। তারপরে আমার শাশুড়ি ঘটক লাগাই দিল, ওরে বিয়ে করাইলো। তো সে ঘটক শোনার পরে ও রাস্তায় থেকে ঘটক করলো কি ভয় দেখে তারাই দিল, আমাদের বাড়ির দিকে আসলে তো পা ভেঙে ফেলাবো।
তো আর ওই ঘটক আসলো না, না আসার পরে আমি তো যে খালাম্মার বাসায় রইলাম, ওখানে গেল। এদিকে আমার রেজিস্ট্রেশন নাইনি। তো ও যে আর আমারে বলতেছে যে মা তো কষ্ট করে লেখাপড়া করলো, ও না থাকলে তো রেজিস্ট্রেশন করতে পারবো না এটা, তাহলে তুমি কি বলো? তো কাজে নিয়ে আয়। তো তারপরে ও গেল আমার খালাম্মার বাসায়। সেখান থেকে আমার খালাম্মা অনেক কিছু বোঝাইলো যে দেখো যত দূরে থাকবা তত দূরত্ব বাড়বো, তুমি যদি সত্যিকার ইয়ারে চাও তাহলে তুমি ইয়ারে তোমার দেশে বাড়িতে নিয়ে যাও। তো আমার শাশুড়ি বলছে যে ঠিক আছে নিয়ে আসো। তো নিয়ে আসলো, আসার পরে আমি রেজিস্ট্রেশন করলাম। তো লেখাপড়া প্রাইভেটে তেমন লেখাপড়া করতাম না, প্রাইভেটে মোটামুটি এমনি ইয়া ছিলাম। তো একটা স্যার ছিল আমার, তো ওই স্যারটার কাছে, হিন্দু স্যারটার কাছে আমি মানে একটা সাবজেক্ট পড়তাম, সেটা হইলো ওই অঙ্ক পড়তাম। তো স্যার আবার ওই স্কুলে যখন সকালবেলা পড়তে যেতাম আগে বলতো যে একটা গান শোনাও, গান শোনাইলিস আমি পড়াবো না। ঠিক আছে স্যার শোনাবো। তারপর অনেক সময় হাসি তামাশা করতো, কয় যে তোর চামড়াটা যদি একটু ফর্সা হইতো তাহলে তুই তো বাইরে যেতে পারতি না। তো আমার চাচা তো মনে করে স্যার এমনিও তো বাইরে যেতে পারে না, আর চামড়া ফর্সা হইলে কি হবো, কালা হইলে কি হবো। তো এরকম বলতো আর কি। তো এইভাবে পড়াশোনা করতে করতে সামনে পরীক্ষা আসলো, 82-তে পরীক্ষা। তো আমার পাশে যত অত্যাচারী করে ও আমার পাশে থাকে সবসময়, সব সহ্য করে পাশে থাকে। তো পরীক্ষা দিতে গেলাম, তখন আমাদের ওই উপজেলায় পরীক্ষা হতো। তো এখানে যাই এক বাড়িতে আমার রেখে আসলো, যে এখানে থাকে ওইখানে আমাদের গ্রামের আরো মেয়েরা আছে, ওইখানে থেকে পরীক্ষা দেয়। পরীক্ষা কয়েকটা দিলাম, দেওয়ার পরে তো যাইতো, ওই যাই হলে ওইখানে থাকতো। দুপুরে আমার যেদিন 2টা পরীক্ষা থাকতো ওই দিন দুপুরে লাঞ্চটা মানে হালকা কিছু খাওয়াই রেখে তো অপেক্ষা করতো। আবার বিকাল হইলো বাসায় দিয়ে তারপরে আমার আসতো, সবসময় আমার খেয়াল রাখতো আর কি। তেমন তো অবস্থায় এক বাড়িতে রেখে আসলো, সেই বাড়িতে ওই যে সোলার মানে দরজা, তো এক বাসায় থেকে আরেক বাসায় তো আমার তো তেমন ঘুম আসতো না। তো সবার শেষে যায় আমি শুইছি, আর ওরা এই দরজার সামনে দিয়ে এমনি নিচেই শুইছে আর কি। শোয়ার পরে তো রাত 12টা-1টার দিকে মনে হইলো যে কে জানি দরজাটা ঘুষাইলো, আমি দেখলাম আর কি, খুললো। তো খোলার পরে আরো মেয়েরা ছিল, কার উদ্দেশ্যে গেছে জানি না লোকটা। তো যাই এমনি মুখের মধ্যে হাইতাইতেছে। আমি আবার আমার সামনে যে শুইছে আমি ওইটা দেখতেছি আর কি, সামনে যে শুইছে সোলার বেড়া দেখা যায় সুস্নারা। তা আমি ওই ঢাকাইতেছি, আপা ঘরে জানি ঢুকছে, কে জানি ঘরে ঢুকছে। তখন ও জাগনা পাইছে দরজা ডালবাস আটকে দিয়ে আবার ওই চলে গেছে। তো ওই দিন আমি ভয় পাইলাম যে এখানে তো থাকা ঠিক নেই। তো এখান থেকে পরদিন সকালে পরীক্ষা দিতে গেলাম, দেওয়ার পরে ও গেছে দেখি যে। আমি বললাম যে তুমি আমার বাড়িতে নিয়ে চলো, আমি এখানে থাকবো না, কারণ একটা অঘটন করতে সময় লাগবো না এখানে। আমি ভয় পাইছি আজকে, আমি এখানে থাকবো না। ঠিক আছে তাহলে চলো বাড়িতে, যে কটা পরীক্ষা আছে 2-3টে তোরা বাড়ির থেকে এসে দিতে পারবা। একদিকে টেনশন, একদিকে বিভিন্ন অকারেন্সের মধ্যে আসলাম। তো পরীক্ষাটা দিলাম, তো ওই পরীক্ষার মধ্যে আমি একটা সাবজেক্টে ফেল করলাম। রেজাল্ট হলো একটা সাবজেক্টে ফেল করলাম। ফেল করার পরে তো বাড়িতে রয়েছি, এভাবে থাকার পরে তো ওদের বাড়ি থেকে বিভিন্ন অভিযোগ কথাবার্তা আসে। তো এক পর্যায়ে এমন অবস্থা হইলো যে ও আমার দেখলে বমি করতো। তো একদিন ঈদের সামনে আমাদের বাড়িতে আসছে, আমার জন্য একটু কসমেটিক কিনে নিয়ে আসছে। আইসা তো আমাদের পাকের ঘরে চালে রেখে আমাদের ঘরে ঢুকছে, টেবিলের সামনে বসে রয়েছে, আমি পড়তেছি। তো এই ঘরের ভিতরে সমানে বমি। আমি বললাম এরকম হইলো কি যে কেমন খাওয়া দাওয়া করে আসলাম, বমি হইলো হঠাৎ করে। আমরা মাথায় পানি টানি দিয়ে তারপরে বললাম যে ঠিক আছে চলে যান। ওর বাড়িতে চলে গেল। তারপরের দিন আবার কলেজে যাইতেছে ওর আব্বার সাথে। তো আমি আবার ওই আমার বাড়ির গেটের সামনে দাঁড়ায় রয়েছি, দেখছিলাম। দেখার পরে নদীর পাড়ে গেছে, পরে আবার বমি। তো ওর আব্বু আবার ঘুরিয়ে নিয়ে আসছে, এনে বাসায় রেখে আবার চলে গেছে। তো আবার আমি একদিন ওদের বাড়ির উপরে যাইতেছি, তো আমি কিছু খাইলে ওরে ছাড়া খাইনি। একটা ওই যে আতা ফল আছে না, আতা ফল না নাকি নোনা ফল, ওই ফল একটা ফল আর একটা গোলাপ। তো যাই দেখি যে ঘরে শুয়ে ঘুমাইতেছে, আমি টেবিলে রাইখে আর ডাক দিনে ওই অবস্থায় আরেক বাড়িতে চলে গেছি বান্ধবী নিয়ে। আসার সময় জাগনা পাইছে, জাগনা পেয়ে ওইগুলা দেখছে, দেখার পরে যে বমি করছে, মানে ঘরটার মধ্যে কোনোখানে জায়গা নেই এরকম।
তো আমারে বলতেছে যে আমার এরকম কেন হয়। আমি বলছি তোমার এরকম হয় তুমি ডাক্তারের কাছে যাও। আমার আপনি করে বলতে দেয়নি, কেমনি যেন দূরত্ব লাগে, তুমি আমার আপনি বললো না। ঠিক আছে, তো ডাক্তারের কাছে যাইতে বললাম। তো ডাক্তারের কাছে গেল, ডাক্তারে বললো যে আপনি কি কাউকে ভালোবাসেন? তো বললো যে হ্যাঁ আমি একটা মেয়েকে ভালোবাসি। আপনি মেয়েটাকে খুব ভালোবাসেন, শুধু ভালোবাসেন না, এই জন্য তারা দেখলে আপনার এরকম অবস্থা হয়। যতদিন তারা আপনি কাছে না পাবেন ততদিন আপনার এই সমস্যার সমাধান হবে না। এটাই আপনার অসুখ, আর আপনার কোনো অসুখ না। সবসময় ওর টেনশনে থাকেন আপনি, ওরে ভাবেন, এই জন্য এইরকম। তাই সে আমার বললো যে এমনি এমনি কথা। তো মাঝে মধ্যে আর কি ওরে আমার ওদের বাড়িতে নিয়ে যেত। একদিন দোষটামি করে বলে যে তুমি যে সত্যিকার আমার ভালোবাসো, তুমি যে আমার ভুলে যাবে না, এটা প্রমাণ কি? তা তুমি, তা বলছে ঠিক আছে তুমি যদি প্রমাণ চাও তো আমি প্রমাণ দিতে পারো। আমি তো এটা রাজি ছিলাম না, তুমি তো এখন মানে জড়িয়ে পড়ছি, এখন তো রাজি করে নিছো। তো একদিন রাত্রে ওরা শুয়ে রয়েছে দুই ভাই। তো ওই ঘরের একটা সাইডে দরজা ছিল না আর কি ভিতরে। আচ্ছা, আমি গেছি, যাওয়ার পরে ওই বাড়িতে একটা কুকুর থাকতো। এইরকম কেউ কেউ করতেছে, মানে আমার ভাষায় জ্যোৎস্না রাত্রে আমি গেছি যাইয়া। তো ওদের দুই ভাইয়ের কাপড় চোপড় দিতে এক আলনায় থাকে, ওইখান থেকে একটা শাড়া নিয়ে বসতে, মানে প্রমাণ করার জন্য। মানে ওই যে নাক দিয়ে শুইঙ্গে গায়ের যে গন্ধটা ওইটা শুইঙ্গে আমি শাক নিয়ে বসছি। তো পরের দিন শাক খুঁজে আর পাই না। আমি কি হয়েছি, আমার একটা শাক পাই না। একলাম যে দেখা হতেই না নাকি। তো পরে বলতেছে যে এটা তুমি কই পাইলে? আমি কই যে তোমার বলে আমি ভালোবাসি না, তোমার চিনুম না, মানুষের সামনে গেলে দেখো। এটা কখন আনছো? কালকে রাত্রে করতে ঘেউ ঘেউ করলো না, তখন আমি এটা নিয়ে আসছি। নিয়ে আর কি ফাজলামের মধ্যে গেলে। এখন তো হঠাৎ করে একদিন আমার ভাসুরে তো মানে খুব রাগারাগি, ওইখান থেকে আইসা পড়ছে। ওই যে এলএলবিতে ভর্তি করে দিছিল, আইসা পড়ছে। এখন এই রাগারাগি দুই পক্ষ থেকে এমন পর্যায়ে এসে গেল, রেজাল্টও খারাপ হইলো, আমারও মন খারাপ। এখন কাজে ই করি, চলো এই অবস্থায় তার কাটে না, তে আমরা বিয়ে করে ফেলাই। বাড়িতে তেমনিও জানে, অমনিও জানে, তোরা আমার সাথে কেউ যাবে না, আর আব্বাইও যাবে না, আমার আব্বা তো দিবই না। কাজে আমি যে লেভেলের এই লেভেলে আমার মেয়ে বিয়ে দেবো, যত কিছুই বলো। আর ওরা মানুষ ভালো না, ওদের বাবার বকাবার যেগুলো আমি শুনতে পারবো। তো আমার জন্য আমার বাবা অত্যাচারিত হয়েছে। একদিন দোকানে গেছে, ওদের বাড়ির সামনে দিয়ে আমার শ্বশুর করছে এক লাঠি হাতে নিয়ে আমার আব্বারে মারতে গেছে। তো সেখান থেকে অপমানিত হয়ে আসলো। তো বিভিন্ন দিক থেকে অত্যাচারে হইতে 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 তো আমার এক পর্যায়ে বললো যে তাহলে ছোট চাচারে নিয়ে চলো, আমরা রেস্টুরি করে ফেলাই। আমার ছোট চাচার সাথে গেল, যাওয়ার পরে ওইখানে যাই আমরা রেস্টুরি করলাম, কাবিন করলাম। 30,000 টাকা, 30,000 টাকার কাবিন করে ওইখানে আমরা বিয়ে হয়ে গেল। আইসা বললাম ওইখান থেকে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে কিছুদিন পরে আমি কনসিভ করি। করার পরে 5 মাসের মতো বাড়িতে, 6 মাসের মতো বাড়িতে রইলাম। থাকার পরে তো কয় যে এই অবস্থায় তো আমার বললো এক পর্যায়ে যে দেখো আমি কিছু করি না, বাচ্চা হইলে আমরা কিভাবে পালব, আমিও বেকার, তো তুমি এই করে কাজ করো, তুমি বাচ্চাটা ক্লাস করে ফেলাও। এখন না এটা কি করে সম্ভব, সবাই জানে, এটা আমি কি করে করবো? কাজে না তুমি এটা করো, এটা আমাদের ভালোর জন্য, এটা তোমার করতে হবে। আমি কিভাবে করবো? ঠিক আছে আমি তোমার ওষুধ এনে দেব। তো আমার করলো কি 2টা ট্যাবলেট এনে দিল একদিন রাত্রে, বললো যে এটা একটা রাত্রে খাবে, একটা সকালে খাবে। আমি কান্নাকাটি করে আমি 2টা ট্যাবলেট একবারই খেয়ে ফেলাইলাম। তো খায় কাজ হইলো না, কাজ না তো কাজ তুমি খাও নাই, ফালাইয়ে দিছো। আমাকে না আমি ফালাইয়ে দিই, আমি রাগ করে আমি 2টা একসাথে খাইছি। আসলে ওর হাইট আছে, এই জন্য এটা কিছু হয় নাই। তো তারপরে আর কি যখন 5-6 মাস, তখন বললো যে তাহলে চলো আমরা বাসায় চলে যাই। ওইখানে যাই যদি আমি কিছু করতে পারি শহরের মধ্যে, না পারলেও তো টিউশনই করতে পারো, চলো যাই। তো তখন গেলাম, যে আমার খালাম্মার বাসায় উঠলাম, ওইখানে ভাড়া টাড়া দেওয়া লাগে না। তো টিউশন জোটাইলো 2টা, আমার খালাম্মার বাসা আমার খালাতো বোনকে পড়াইতো, আর মাঝে মধ্যে ওই মার্কেট ডিসির অফিসে যাইতো, ওই দিকটা ঘোরাঘুরি করতো চাকরির জন্য। এর মধ্যে একদিন ওই যে আমরা যে আগে ভাড়া থাকতাম, তো ওই বাসায় আর কি কাজে চলো যাই, দেখি যদি খালাম্মা একটা চাকরি করে, ডিসি অফিসে চাকরি করে। তো
তো সন্ধ্যাবেলা ওইখান দিয়ে আসতেছি, তো পিছন থেকে এমন হইলো যে আমার কেউ ঢেল দিল। আমার আম্মা সামনে, আমি পিছনে, আমার হাজবেন্ড আগে। আমি বললাম যে আম্মা আমার পিছনে কি জানি একটা পড়লো। সন্ধ্যাবেলা তখন আমার আম্মা আমার বললো যে তুই সামনে যা, আমি পিছনে আসতেছি। তা আসলাম ওই দিক দিয়ে এসে, ও বাড়িতে আর উঠলাম না, বললাম যে এখন আর যাবো না মা, চলো বাসায় চলে যাই। পরে বাসায় গেলাম, পরের দিন আবার ও আমার নিয়ে আসলো, কয় চলো যাই, আজকে যাই। আসার পরে তো বাসায় উঠবো, এই সময় ও আমার বলতেছে যে তুমি এখানে দাঁড়াও, আমি একটু বাইরে থেকে আসি। আমি দাঁড়াইছি, হঠাৎ করে আমার নাকে এইরকম পচা মাছের গন্ধ আসতেছে, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছি না। তারপরে ও আসছে আমার কাছে, আসার পরে আমি দেখো এই বাসায় বোধহয় মাছ শুকা দিছি, এত গন্ধ বেরোছে, দাঁড়িয়ে থাকা যাইতেছে না। কই যে কই, আমার কাছে তো গন্ধ আসতেছে না। বললাম যে না, গন্ধ আসতেছে, তুমি দেখো ভালো করে। কয় না, কোনো গন্ধ নাই। তো চলো, পরে আমি বাসার ভিতরে গেলাম, যাই খালামারে বললাম, দেখলাম এমনি এমনি কথা। আমার খালামা বললো যে তুমি আর ওরে নিয়ে সন্ধ্যাবেলা এখানে আইসো না, কারণ এই দিকটা জায়গা ভালো না। দিনেই নাকি একদিন ওর বোন ওই বাজারের মধ্যে দেখে যে পাশের আগায় বসে রয়েছে সাদা কাপড় পরে, ভূত দেখছে। তো আসলো, চলে গেলাম আমরা, রাত 8টার দিকে চলে গেলাম ওই বাসায় থেকে। যাওয়ার পরে ওরে বললাম যে তুমি ঘরে বসো, আমি রান্নাঘর থেকে তরকারিটা গরম করে এনে তোমার খাইতে দিই। এখন যাই ওই রান্নাঘরের শিকলটা কেবল ঘুষাইছি, দরজা ধাক্কা দিছি, ওই মাছের গন্ধ আবার আমার নাকে আসতেছে। আমি আর ঘরে ঢুকি নাই, ঢুকে আমি ঘরে যাই বলতেছি, আমার বোনকে বলতেছি যে এই তোরা এই ঘরে কি মাছ শুকা দিস? কয়ে টাউনের মধ্যে আমরা কোনে মাছ পাবো, আমরা শুকা দেবো, আমরা ভাত খাওয়ানো মাছ পাই না। তো পরে ও আমার বললো যে তুমি কামাই করছো, দেখো তোমার ভূতে আসর করছে বললো। বলার পরে আমি আর পাকঘরে যাই নাই। তো অবস্থায় গেল 2-3 দিন গেল। 3 দিনের দিন তো আমি আবার ওরে বলতেছি যে আমরা বাইরে একটা ঘরের মধ্যে, আমি থাকি এক পাশে আমার খালাতো ভাইয়ের বাড়ি থাকে, আমি যে একটু বাইরে যাবো, তুমি একটু দাঁড়াও। তো করলো কি, দাঁড়াইলো, টিবল পারে দাঁড়িয়ে রয়েছে, আমি বাইরে গেছি। সেখান থেকে হঠাৎ করে নিচে পড়ে গেলাম। তো আমার ডাকতেছে তুমি পড়ে গেছো, তুমি পড়ে গেছো। আমি আর কথা বলতে পারি না। তখন ও আগে যায়, দেখে যে সত্যি সত্যি আমি কাছারের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে আমার উঠে আনলো, ভাত খুলে করে আইনে দোয়াই টোয়াই ঘরে নিল। তারপরের দিনকে জানালার কাছে দাঁড়ায় রয়েছি, হঠাৎ করে পেটে ব্যথা, প্রচন্ড ব্যথা পেটে। তো ব্যথা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, ডাক্তার ক্লিনিক এখানে সেখানে নেয়, কিছু হয় না সে ব্যথা। তো 5 দিনের দিন আমারে সদর হাসপাতালে নিয়ে গেল বিকালবেলা। সন্ধ্যাবেলা গেলাম, যাওয়ার পরে ডাক্তার আসলো রাত 10টায়। 10টায় এসে আমার পরীক্ষা করে দেখলো, বললো যে বাচ্চা ভালো আছে, সুস্থ আছে, সমস্যা নেই। একটা ইঞ্জেকশন দিল, দেখলাম ব্যথা কমে গেল। ব্যথা কমে যাওয়ার পরে আমি ওদের বললাম, আমার আম্মারে বললাম, আমার হাজবেন্ডে বললাম, আমার ব্যথা কমে গেছে, তোমরা কালকে সকালে এসে আমার নিয়ে যাবো, যাও বাসায়। তো সকালবেলা 7টা বাজে, কেউ আসে না। আমি উঠছি, উঠে আস্তে আস্তে বাইরে গেছি, বাথরুমে গেছি। বাথরুমের থেকে আইসা তারপরে বসছি আর কি, সিটের মধ্যে কেবলই মানে বসবো ভালোভাবে, আবার তখন থেকে ব্যথা, এমন ব্যথা শুরু হইলো যে আমি ঠিক থাকতে পারতেছি না। সারাদিন সেই ব্যথায় সারাটা দিন গেল। তো 10টার দিকে 11টার দিকে দেখি আমার আম্মা আসছে। তখন তার খাওয়া দাওয়া এমনি বন্ধ আমার, আমি তো আগে থেকে খেতে পারি না, 6 মাস আগে থেকে। তো আসলো, আসার পরে অবস্থায় থাকতে 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 যখন 7টা বাজলো, তখন আমার এই ডেলিভারি রুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এদিক দিয়ে আমি পানি চাইতেছি, আমার পানি দেয় না, পানি দিলে ব্যথা কমে যাবে, আরো কষ্ট বাড়বো। তো পানি দেয় না, ছোট একটা জগের মধ্যে একটু পানি নিচ্ছে, ওই যে যখন পানি চাই তখন ওই একটু পানি দেয়, যা হলে আমার গলাটা ভিজানোর জন্য। তো ওই জগ সহকারে আমার ডেলিভারি সিটে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওখানে আমার মেয়ে হইলো আর কি। প্রথম বাচ্চাটা হইলো, হওয়ার পরে তো তখন আমি পানি চাইতেছি, তখন আমার পানি দিল। ডাক্তারে বললো যে আপনি যে বড় হা করছেন, এই পানিতে তো আমার কিছু হবে না। তোর আর কি ওইখানে বাচ্চাটা নিয়ে ছিটে এসে বললো, আমি ওইখানে রইলাম। তারপরে মানে খুব অসুস্থই আমি আর কি, কারণ কেউ আসে না, ওই বাচ্চা নিয়েই ব্যস্ত। অনেকক্ষণ পরে আমার আম্মা গেছে যে, তো এখানে যে কান্না করে দিছে,
মনে করছে যে আমি মারা গেছি, মানে এমন একটা পরিস্থিতি। তখন আমি তাকাইছি মানে আমার আম্মা কান্না করতেছে যে তোর কপালে এত কষ্ট ছিল, এসে বইলা কান্নাকাটি করতেছে। তারপর এখান থেকে আমার পরিষ্কার টরিষ্কার করে বেডে নিয়ে আসলো। এসে দেখি যে ওর আব্বু ওরে দেখা বলতেছে যে এই বাচ্চা যে ওর পেটে থেকে হয়েছে এটা কেউ বিশ্বাস করবো না, মানে এত সুন্দর হয়েছে, লম্বা হয়েছে, ফর্সা হয়েছে, মাথা বোঝায় চুল, জোর ঘুমা, এত সুন্দর হয়েছে। তো ওই দিন রাত্রি গেল, তো আশেপাশের লোকজন যারা ছিল তারা বললো যে আপনারা বাপ মা আপনার দিকে নজর দিন, বাপ মার চোখ ভালো না। তারপরের দিনকে আমার ছোট বোনের আবার বাচ্চা হবে, তো খবর দিচ্ছে আমার আম্মা গুলোকে আমার খালাম্মারে রাইখে চলে গেল বাড়িতে। তা আমারে তো আমি অসুস্থ, আমার সবসময় ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখতো, ওই সবসময় ঘুমিয়ে থাকতাম। তো রাত্রিবেলায় দেখি যে আমার খালাম্মা ঘুমাইতেছে, আমার বাচ্চাটা হাত পা নাড়তেছে। তা আমি উঠলাম আস্তে আস্তে, উঠে একটু বুকের দুধ খাওয়াইলাম। খাওয়ানোর পরে ওরে শোয়াই, ও ঘুমাইলো কিনা আমি বলতে পারলাম না, আমি ঘুমাই গেছি। তো ওই রাত্রে আবার পাশের বেডের একটা মেয়ের মরা বাচ্চা হয়েছে, তো ওইটার নিচে শোয়াই রাখছে। তো সকালবেলা উঠছি আমি, ওইটা দেখি যে আমার মেয়েটা একবার নীল হয় আবার হলুদ হয়, মানে এরকম সিমটম। আমি তো বললাম যে সিমটম তো ভালো নাই রে। আমার আম্মারে বললাম, বলার পরে তো বললো যে তোর খালাম্মা এখানে আছে, তো তোর খালাম্মারে বল দেখে পানি তেল টেল কইরা টইরা দিবনি আর কি, উপরান্ত ভাব হয়েছে মনে হয়। তো একটা হিন্দু মহিলা তেল কইরা না দিল, কাসন্ত দিয়ে ওগুলা শরীরে দিয়ে দিলাম, তাও কাজ হয় না, ওই একই অবস্থায়। তারপর ওর আব্বা এসে ডাক্তারের কাছে গেল যে স্যার এরকম অবস্থা বাচ্চাটার। তো কয় যে আপনার বাচ্চার উপর একটা ঝড় যাইতেছে, কিন্তু বাঁচবো কিনা এটা আমরা বলতে পারি না, যদি ঝড়টা কাটাই উঠতে পারে তাহলে আপনার বাচ্চাটা ভালো হতে পারে। এই অবস্থায় সন্ধ্যাবেলা আমি ওর সিমটম দেখে গেলাম যে এখান থেকে আমি যাবো, আমি এখানে থাকবো না, চলো। তখন ডাক্তার বললো যে যদি আপনি এখান থেকে যান তাহলে আপনি লিখিত দিয়ে যাইতে হবে। ঠিক আছে, লিখিত দিয়ে যাব। পরে লিখিত দিয়ে সন্ধ্যাবেলা ওর আব্বুর কোলে দিয়ে আমি আমার বাথরুমে গেছি। তাই সে দেখি যে এভাবে শাকটা ধরে রয়েছে আর ওর আব্বার দিকে তাকাই রয়েছে। আমারে বলতেছে দেখো আমার চিন্তা আছে, আমি যে মনে মনে বলি আর কি, যে কোন চিন্তা যে চিন্তা আছে এটা আমার বোঝার শেষ। ও যে বাঁচবো না এটা আমার মনে জান দিয়ে গেল। তা আমি আর কিছু বললাম না, নিয়ে গেলাম কাঁদতে কাঁদতে বাসায় নিয়ে গেলাম। বা হসপিটাল থেকে বের হইলাম, তখন আজান দিল আর কি মাগরিবে। বাসায় নিলাম, এসার আজান দিল, বাচ্চাটা মারা গেল। তো মারা যাওয়ার পরে তো আমার তো একটু সেলাই পড়ছিল দিনটা, আমার তোকে কান্নাকাটি করতে দিল না। আর আব্বু সেই বাচ্চার পিছনে শুয়ে 4 হাত পা দাঁড়িয়ে চিকির করল। এত সুন্দর বাচ্চা হয়েছিল যে সে সচরাচর ওই রকম বাচ্চা কোনো মায়ের পেটে হয় কিনা জানি না। তারপরে ওদের বাড়ি থেকে ওরা আনতে গেল, মেয়েটা মারা গেল, পরে আনতে গেছে। তখন ও বলতেছে যে খুব দরদ লাগছে আমার জন্য, নে তোরা যা, তোদের সাথে আমি যাব না, আমার মেয়েটা কেবল মারা গেল, আমি এখন বাড়িতে চলে যাবো, আমার মায়া করতে আসছিস। এর আগে আবার বাচ্চা পেটে নিয়ে বাড়িতে যখন যাই তখন আমার এক ননদ বলে যে পেটেরটা জানি হয় না, পয়সা পয়সা জানি হয়, মরাটা জানি হয়, মানে এই যে একটা মানে দুঃখজনক কথা বলছিল। এই জন্য বোনকে বইকা টুকা ওইখান থেকে তাড়াই দিল। তারপরে একদিন আমার রাইখা ও গেছে কয়েল কিনতে মেন রোডে। ওইখান থেকে আমার যে যার যে ভাই ওরে দেখছে, ওরে দেখে ওরে মাইল টাল দিয়ে নিয়ে গেছে, মানে ওরা আমার থেকে ডিভোর্স করাইবো আর কি। ডিভোর্স করাইবো, সে রাজি হয় না, এখন তারে মার ধর মারামারি করছে। তো আমার খুব খারাপ লাগতেছে যে আসে নাকে, একবার ঘরে যায় আবার বাহিরে যায়, আবার ঘরে যায় বাহিরে যায়, এমনি করতে করতে রাত যখন 12টা বাজে দেখি যে আমার খালতো ভাই নিয়ে গেছে, মুখ টুক বোঝায়, শার্ট সব রক্তে ভিজা। কি হয়েছে? কয় যে এরকম তো শ্বশুর বাড়িরা বইলা দিছিল ওরে মারার জন্য, মাইরা ফেলবার জন্য, তো এরকম মাইরাই ফেলাইতো যদি আমাদের দোকানে না উঠতো। তো ওই অবস্থায় রক্ত মাখা শার্ট গুলা রেখে দিল, যেগুলো আমার মাকে আমি দেখাবো, যেগুলো সে তারা কি করলো, তারা আমার শাসন করতো, মারতো, কুত্তা দা গাল চাটাই লোকে। তো বলার পরে কিছুদিন রইলাম ওইখানে, থাকার পরে আমি বললাম যে চলো বাড়িতে চলে যাই। এখানে এভাবে যখন চাকরি বাকরি হইলো না, আগে পরে আর কি ও একটা ইন্টারভিউ দিছিল, ওই আর্মির অফিসারের
পরের দিন সেই রাত্রে ওর ডিসেন্ট্রি হওয়ার পরে দৌড়ে যায়, লাস্টে যায় ও মানে পারে না আর কি, মানে 4টা রাউন্ড ছিল, 3টা রাউন্ড দিছিল, কিন্তু 4টার বেলায় ও ডিজালাও হয়ে যায়। তো এখান থেকে পরে আমি বোঝাইটা যে বাড়িতে নিয়ে যাও, তুমি তোমার বাড়িতে যাও, আমি আমার বাড়িতে থাকি। পরে আমাদের বাড়িতে রইলাম, থাকার পরে আমি আবার নতুন করে 8 মাস পরে কনসিভ করলাম। করার পরে তখন বুদ্ধি করলাম যে এখন কি করবা। তো যেমন আমি তাহলে এই করি, আমি বিদেশ চলে যাই, তুমি আমার টাকার ব্যবস্থা করে দাও। তখন 60,000 টাকা হইলে সিঙ্গাপুরে যাওয়া যেত। তো ওই টাকায় আমাদের কাছে নাই। তো আমাদের কাছে, আমাদের বাড়িতে আমার আব্বু চিকিৎসা করতেছে, একটা ভাই আসছে। তো আমাদের ঘটনা শুনে বললো যে আমি টাকা দিব 30,000। আমি যাইতে চাইছিলাম, বাইরে যাইতে পারি না, তো আমি ওই টাকা দিব, আমার বোন বানাইলি, আমার বোন বানাইলো। তা আমি এই ঘটনা তো আসলে শেষ হবে না বইলে। তা আমি একদিন ওদের বাড়িতে গেলাম, সে অনেক দূরে, সাথিয়াটি নাম শুনছেন না, হ্যাঁ, সেইখানে ওদের বাড়ি। তা আমি গেলাম, যা ওই দিন খুব ঝড় বৃষ্টি, সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে একা একা শুধু লোকেশন নিয়ে আমি ওই প্রেগনেন্ট অবস্থায় গেলাম ওদের বাড়িতে। যাওয়ার পরে 2 দিন এইরকম নিম্নচাপ, ও বাড়িতে নাই, ছেলেটা ওই ভাইটা বাড়িতে নাই, শ্বশুর বাড়ি গেছে। আর 2 দিন থাকার পরে তো টাকা আইসা 30,000 টাকা দিলাম, বাড়িতে নিয়ে আসলাম। এসে জমা দিলাম, আমার এক চাষি দিল 10,000 টাকা। এভাবে করে আমি 60,000 টাকা ম্যানেজ করলাম। ম্যানেজ করে তারপরে বাড়ি পাঠিয়ে দিলাম। তখন আমার মেয়েটা হইলো আর কি, ও যাওয়ার 19 দিন আগে আমার মেয়েটা হইলো। আবার নতুন করে 10 দিন ব্যথায় কষ্ট করার পরে আবার একটা মেয়ে হলো। তার 19 দিনের রেখে চলে গেল বিদেশে। সেখানে যায় ভালো হইলো না। 1 বছর পরে ওই মালিকে চলে গেল সিরিয়া। চলে যাওয়ার পরে ও আইসা পড়লো। তো ওইখান থেকে চিঠি মিটি দিত, ওইগুলো আমার আর করতে দিত না, ওই পিয়নদের দর দেখায় নিয়ে যেত আমার দেবরে। তো এখান থেকে আইসা পড়ার পর আমার সাথে আর দেখা করতে দিল না। জমি টমি যা ছিল সব ওরা 3 ভাই লেখা নিয়ে গেল, আমার হাজবেন্ডে দিল না। তা আমি বললাম যে দেখো, যার বাবার সম্পত্তি নেই তারাও তো বউ পোলা পানিয়ে বাঁচছে, তুমি দুঃখ করো না, না দিছে নাই দিছে। তো বলার পরে ও বাড়িতে থাকে। তো 2 দিন পরে বিদেশ থেকে আসার পরে 2 দিন পরে আমাদের বাড়িতে আসলো, মেয়েটা দেখলো। তো এই অবস্থা আবার চললো। থাকতে থাকতে আবার যখন আরেকটা মেয়ে আমার পেটে, তখন এই যে মেজো মেয়েটা যেটা আমার সাথে থাকে, তখন আমার শ্বশুরের অবস্থা ভালো না, সে এক সাইড আর কিছু কিছু মেন্টাল আর কি সমস্যা ছিল। তখন আমার এসপি সাহেব করলো বাড়িতে নিয়ে যাওয়ার। আমার বাড়িতে নিল, নেওয়ার পরে তো আমার মেজো মেয়েটা হইলো। আবার মেজো মেয়েটা হওয়ার পরে সেখানে আমি ওই বাড়িতে রইলাম। তারপরে আমার শাশুড়ি মারা গেল, মানে ওই লিভার ক্যান্সারে। তো তার জোগাড় যত্ন করলাম। তারপরে শ্বশুর 5 বছর ঘরে পড়ে রইল, তার জোগাড় যত্ন করলাম। করার পরে তারপরে আমার ছেলে হইলো, একটা ছেলে হইলো। এর মধ্যে মানে সব সময় ডাক্তারের কাছে যায়, টেনশনে থাকে, এরকম করতে করতে হঠাৎ করে একদিন স্কুলের থেকে আসছে, আইসা দেখি যে খাইতে বসতে, দেখি যে মুখে এক সাইড ব্যাকা হয়ে গেছে, মানে ডায়াবেটিস দেখা হয়ে গেছে। তা ও বলতেছে আমি স্কুলে যাবো। আমাকে না, তুমি আজকে স্কুলে যাও না। কেন? আমাকে তোমার মুখটা এক সাইড দেখা লাগতেছে, তো তুমি পানি খাইতেছ, অন্য দিক দিয়ে পড়ে যেতেছে, ওটা বোঝো না। পরে কয় যায় না, দেখি। পরে দেখলো, দেখেছে তাই। তখন বুঝি না যে ডায়াবেটিক্স হয়েছে। 5টা কবিরাজ দিয়ে ঝাড়তে তারপরে একটু স্বাভাবিক হইলো। তারপরে আমার হাসে বললো যে ওরে ঢাকায় পাঠিয়ে দাও। পরে ঢাকায় দিলাম, পাঠাইয়া দেখে যে ডায়াবেটিক্স 20-এর উপরে। তখন ডাক্তারে বলে যে আপনি বাইসে রয়েছেন কিভাবে? তো ডাক্তারে করলো কি বইটই করে ওইখানে বাড়ামে ভর্তি করলো। আইসা নিয়ে বলতেছে যে আমার ডায়াবেটিক হয়েছে, তো আমি তো খাইতে পারব না, আমার সকালবেলা 2টা করে রুটি দিই। তো সকালে 2টা রুটি দিছি। তো আমার বলতেছে যে মানে আমার কান্না, মানে জোয়ান মর্দ মানুষ খাইবো পেট ভরে, 47 বছর বয়স তখন। তো আমি আমার বলতেছে যে আমার আরেকটা রুটি দাও। তখন আমি কাইদা ফেলছি, ভাত খাইবো পেট ভরে, চাকরি করে। তো সে আমার কাছে একটা রুটি চাইতেছে, তখন কান্নাকাটি করলাম। তো অবস্থায় কিছুদিন যাওয়ার পরে একদিন হঠাৎ করে পেটে ব্যথা। আমার দেবরে বলে যে অ্যাপেন্ডিসাইট হয়েছে। একদিকে ডায়াবেটিক্স, আবার অ্যাপেন্ডিসাইট। তো করলো কি, ষড়যন্ত্র করে নাকি ওটা নিয়ে অপারেশন করাইলো। তো অপারেশন করানোর পরে আমি দেখলাম যে, আমি তো চিনি যে অ্যাপেন্ডিসাইটের যে রগটা কাটে, তো ওটা কাটে আনছে ডাক্তারে। 1 ঘন্টা পরে দেখি এতটুকু মাংসপিণ্ডের মতো। আমার মনে হইলো না যে ওটা অ্যাপেন্ডিসাইট। তোর ব্যথা রয়ে গেল, ব্যথা করে। তারপরে একদিন
ডাক্তার বললো যে আবার নিয়ে আসেন, পিত্তথলিতে পাথর হয়েছে এই জন্য ব্যথা করে। আবার নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে দেখি যে ডাক্তার নাই, গেছে গা। তারপরে আমি গেলাম আমার ফুফাতো ভাইয়ের কাছে, বললাম যে ভাই সে আবার গাইনির ডাক্তার। আমি বললাম যে স্বপন ভাই আমি কি করতে পারি এখন? তো কয় যে তোমার বোন আমি একটা বুদ্ধি দেই, তুমি ঢাকায় ধানমন্ডিতে নিয়ে যাও, ওইখানে নিলে পরীক্ষা করলে ধরা পড়বো কি হয়েছে, আমাদের এখানে তো ভালো মেশিন পত্র নাই। তোর বুদ্ধি শুনে সে ঢাকায় নিয়ে আসলাম আমি একাই। নিয়ে আসার পরে পরীক্ষা করলাম, তো লিভার সমস্যা ধরা পড়ে গেল। আচ্ছা। তো নিয়ে গেলাম আমার ভাইয়ের কাছে, তখন ও আমার আমার হাজবেন্ডে নিচে রেখে আমার উপরে নিয়ে গেল, বললো যে তোর লিভারের সমস্যা, লিভার তো হয়ে গেছে, সিরোসিস হয়ে গেছে। তখনই আমি কান্নাকাটি, আমার শাশুড়ি এভাবে মারা গেছে, তো ও তো আর বাঁচবো না। নিয়ে আসলাম বাড়িতে, নিয়ে এসে পরে আমি স্টেশনে রাখে আমি বাড়িতে চলে গেছি। যেহেতু আমি ওইখানে কান্নাকাটি, যে ওর জীবন শেষ, কান্নাকাটি করতে করতে যে আমার জন্য এত কিছু করলো। তো সেখানে ডাক্তারের কাছে নিয়ে যাবো ঢাকায় মঙ্গলবারে, সোমবার দিনে ওর অবস্থা খারাপ, পেটটা ফুলে গেল। পরে আমি চিটাচিটি করলাম, পরে আমার দেবরে আমার বাসুরের কাছে ফোন করলো, বললো যে মবিন খাসের কাছে নিয়ে আসো। আমরা গাড়ি ভাড়া করে এখানে নিয়ে গেল। সারা রাস্তা বমি করতে করতে গেল। তারপরে অনেক ওইখানে এন্ডোস্কোপি করাইলো, মবিন খান এন্ডোস্কোপি করাইলো, বলে যে কালকে এসে রিপোর্ট নিয়ে যায়। তো রিপোর্টের জন্য আমার যা গেছে, আমার ভাই গেছে, আমি গেছি। তো ভিতরে ডাইকা নিল, বললো যে ওনার তো পুরো লিভারটাই সিরোসিস হয়ে গেছে, তাড়াতাড়ি যে কোনো একটা হসপিটালে অ্যাডমিট করান। তো বারডেমে নিয়ে গেলাম, সেই 15 তলায় সিট নাই, একটা মহিলা ছুটি হয়ে গেল, এখানে ভর্তি করলাম। পেটটা আস্তে আস্তে ফুলে গেল। তো ডাক্তাররা বোর্ড বসলো, বসে বললো যে ওনার লিভার পুরাটাই গেছে, এটা ভালো করার কোনো প্রসেস নাই। একটা অংশ যদি ভালো থাকতো তাহলে আমরা চেষ্টা করে দেখতাম থেরাপি দিয়ে কিছুদিন বাঁচিয়ে রাখতে। তো যে লিভার যেটুক নষ্ট হয়েছিল ওইটুক ব্যান করে দিল, 10,000 টাকা দিলাম, 10,500 টাকা দিলাম। এর মধ্যে কেউ টাকা পয়সা দেয়। তো আমার বড় মেয়েটা তখন বিয়ে দিছিলাম, তো জামাই বললো যে টাকা যত লাগে আমি দিব। তোরা শুনলো না, আমাদের জমি আছিল, জমি ওই হাকিম কমিশনার করে ঢাকায় আইনা আমার হাজবেন্ডের সাইডে জমি বিক্রি করাই। এটা চিন্তা করলো না, যে ছেলে মেয়ে আছে সেগুলো তো আর দেখা লাগবো, কেউ চিন্তা করলো না। তখন আমার বাসুরি তো বাচ্চা টাচ্চা নেই, অনেক পয়সাওয়ালা মানুষ, সে দিতে দিল না আমার দেবরে। জমি বেশি আমি চিকিৎসা শুরু করলাম। তারপরে ওই আপনার সিটি স্ক্যান করাইতে নিল, তো ওখানে আমার নিয়ে দেখাইলো টিভিতে, দেখেন পুরো লিভার ড্যামেজ হয়ে গেছে। তো ওই মহিলা আমার জিজ্ঞাসা করলো, ম্যাডামে যে আপনার বাচ্চা কাচ্চা কয়জন? যে 4 জন। তো আপনার ব্যাড লাক, কয় এই রুগী আর বাঁচবো না। তো এই হাসপাতালে রাখলো, তাও 11 দিন। আমি ওই নামাজ পড়তাম, আল্লাহর কাছে কাঁদতাম। তো বুঝতো, তখন ওই পিছন থেকে বলতো যে আল্লাহ তুমি ইতিমের কান্না কবুল করো, তুমি আমার 5টা বছর আমার ছেলে মেয়েদের জন্য তুমি বাঁচিয়ে রাখো। তখন 11 দিন, ওই দিন ডাক্তার ছুটি দিয়ে দিল, বলে যা খাইতে যাই খাওয়ান, বড় জোর 1 সপ্তাহ বাঁচবো আর কি। আমি আসলে প্রতি সপ্তাহে লাভ স্টোরিতে যখন বসি তখন আমি বুঝতে পারি একজন মানুষ তার ভালোবাসার মানুষের মৃত্যুর কথা বা ভালোবাসার মানুষের ছেড়ে যাওয়ার কথাগুলো যখন বলে তখন তার কতটা ভেতরে কষ্ট হয়। পৃথিবীতে উপরওয়ালা আমাদের সবাইকে পাঠিয়েছেন এবং তিনি ভালো জানেন এই যে মানুষের এত বড় বড় পরীক্ষা নেন এবং একটা মানুষ পৃথিবীতে আসে, তার একটা পরিবার হয়, সেই পরিবারের প্রতি তার একটা দায়িত্ব হয়। কিন্তু এমন একটা সময় যখন সেই পরিবারকে ছেড়ে মানুষটাকে চলে যেতে হয়, তার পর পরিবারটার কি অবস্থা হয়, আমরা সেই গল্পটা শুনবো। আমি বুঝতে পারছি বন্ধু যে আপনার মনের অবস্থা, তারপরে যেহেতু আমাদেরকে এটি অনুষ্ঠান এবং অনেক অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আপনাকে শুনছে, তাদের জন্য হলেও আপনাকে একটু নিজেকে শক্ত করতে হবে। তারপর কি হলো শুনি। তারপরে তো আমার মেয়ে তো জানেই না যে অবস্থা। বড় মেয়ে তখন বাইরে, বাড়িতে নিয়ে আসলাম। মানুষ বাড়ি বোঝায়, মানুষের এত ভালোবাসা ছিল ওর প্রতি সেটা বলার বাইরে। স্কুলে চাকরি করতো, মানুষ ঘরে জায়গা দিতে পারতাম না।
তখন সবাই দেখতে আসতেছে, আমি বললাম যে ঢাকায় থেকে লোক আসতেছে, এদের তো খাইতে দিতে হবে। তো আমার হাতে টাইনা ধরছে, কয় তুমি আমার কাছ থেকে সইরো না, তুমি যদি আমার কাছ থেকে এক পা সরো তাহলে আমি ওখানে মরে যাবো গা, দুনিয়া ভাইসা জায়গা, তুমি আমার কাছ থেকে কোথাও যায় না। তো তারপরে বললে যে মানে ওদের জন্য খাবার টাবার ব্যবস্থা করলাম। বোনেরা তো মানে চোখের মনি আসছিল বোনে। তো অবস্থায় একদিন 2 দিন তো কবিতা জানাম বললো যে মানুষের নষ্ট করছে। তারপরে আমারে বলে যে তুমি আমার একটা তারা ফলাই না দাও, ওই তারা ফলাই না আমার এটা খাওয়াই দাও, দেখে আমি ভালো হয়ে যাবো। মানে বাঁচার জন্য যা করার সব করলো। তো যেদিন মারা যাইব ওই দিন সকালবেলা আমি শুয়ে রয়েছি, কাছে শুয়ে রয়েছি, তা আমার বলতেছে দেখো সেই লোকটাকে, আমার বলে চিকিৎসা করবো। কই তোমার কাছে তো কেউ নাই, এত জ্বর আসছে দিন রাত্রে, শুক্রবার দিন সারাদিন পরে রাত্রে জ্বর আসছে। তা বুঝি কই, আমি তো তোমার কাছে শুয়ে রয়েছি। ওই পাশে খাটের মধ্যে আমার মা বোন বাবা ননদ টনদ সবাই থাকতো, আমি এই পাশে আমার শর্তে দেয় তো শুয়ে রয়েছি। তারপরে সকাল উঠে বলতেছে যে তুমি আমার গোসল করিয়ে দাও। বাথরুমে গেল, তো পানিটা খরচ করতে পারতো না, আমি করে দিতাম। ওই যে পেটটা খোলা, আমার বলতেছে তুমি কি নাও, আমাকে না তোমার বাবা মার তা করলাম আমি, তুমি আমার স্বামী, তোমার তো আমি ঘৃণা মুখে। তারপরে গোসল করাইতেছি, ওই শরীরটা ফুটা বেরিয়েছে। তখন আমি মনে করছি যে হয়তো এত জ্বর বসন্ত টসন্ত উঠছে, তো লিভারটা হয়ে গেছে। তাই না করছি করে শোয়াইছি, গোসল করাইতেছি। তখন এমনি খুব মানে টিপটপ ছিল। তখন আমি আস্তে আস্তে কসলাই দিতেছি শোয়া দিয়ে, ব্যথা জানি না পায়। তুমি আমার কি পরিষ্কার করে দাও, আমার পায়ে তো ময়লা থাকতেছে। আমি তো মায়া করে দিই না আসলে। তারপরে আমার এক জাজ আসতো, যা কয় আমার কাছে দিয়ে, তো সে কসলে টসলে গোসল করে দিলাম, আমি পানি টানি দিলাম, ঘরে নিলাম। দুপুর হয়ে গেল। তারপরে বলতেছে কি যে তুমি নামাজ পড়ে আসো। আমি নামাজ পড়ার জন্য 2 কাঠ পশ্চিম দিকে আইকাইছি অজু করে যায়। তখন করছে কি ঘাটটা বালিশের উপর দিয়ে দিয়ে চোখ 2টা বড় বড় করে কেমন জনে গেছে। আমার বোন চিকিৎসা দিচ্ছে, চিকিৎসা দিচ্ছে পরে আমি ঘুরে দাঁড়াইছি, দেখি যে অবস্থা। আমি তুমি অমনি করতেছো কে, কয় যে আমি প্রস্রাব করবো। এখানে মগ আছে, ওদের বললি তো দেয়, তুমি অমনি উঠতেছো। তার মানে তখন এক ঝাপটা দিছে আর কি। তারপরে আবার শুইল, শোয়ার পরে সবাই আর উত্তর হিতানি করে ফেলাইল। উত্তর কিসের নামাজ কিসের কি, সবাই উত্তর হিতানি করে শোয়াইলো। সব মানুষ তো চিকরা চিকরি দোয়া টোয়া পড়াইতেছে। তখন আমি ফালদা ওইটার সামনে গেলাম, যে হাতে ধরলাম, হাতে ধরলাম, বলো তুমি আমার কি বললে, আমি ছেলে মেয়ে দিয়ে আমি কি করবো, তুমি আমার কিছু বললাম না। তখন আমার বলতেছে তুমি যা কিছুই করো, তুমি আমার ছেলে মেয়েগুলো ফালাই দিও না, আর ওদের লেখাপড়া বন্ধ করো না, তোমার যত কষ্ট হইও ওদের পড়াশোনা তুমি করাই, আর তুমি ওদের ফেলে দিও না। পরে কি হলো আমরা সেটা একটু শুনবো। তারপরে সবাই ধরাধরি করে নিচে পাঠিয়ে দিছে, পরে উত্তর সিদ্ধান্তে শোয়াইলো, সবাই দোয়া টোয়া পড়াইতেছে। আমি যা পায়ের কাছে বসে কান্না করতেছি, আর মেয়েটা সবাই, বড় মেয়েটা শুধু কাছে নেই। তারপরে এক সময় ও আমার একটা ডাক দিল, নাম ধরে ডাক দেওয়ার পরে চোখ দিয়ে একটু গড়িয়ে পানি পড়লো, পড়ার পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমি বুঝতে পারছি বন্ধু, আমি বুঝতে পারছি আপনার মনের এই মুহূর্তের অবস্থাটা। তারপরে ঘরে থেকে সবাই আমার ট্রেনে বের করে নিয়ে গেল, ঘরে থেকে ও একাই রইল ঘরে। 3টার সময় মারা গেল। তো মারা যাওয়ার পরে সবাই আমার ঘর থেকে বের করে দিল, পোলা মা তো সব চিকরা চিকরি, মানে কারে কে ফিরাই কেন লোক নাই, সবাই কান্নাকাটি, এত মানুষ ভালোবাসত। আমার মেজো মেয়েটা বলতেছে যে আম্মু আজকে থেকে আমরা কার আব্বু বলো, সে উত্তর দেওয়ার মতো কোনো ভাষা আমার তো ছিল। এবার চাচার গলা জড়িয়ে ধরে কান্না করে, আমারে বলে যে আমার কারে আব্বু বল।
মানে আমার মেয়েটারে খুব আদর করতো। আর পরে একটা ছেলে হয়েছিল, পরে ঠিক আর বুকে করে রাখতো সবসময়, আর ওরে বাজান করতো, মা করতো না। তখন যখন মারা যায় তখন মেয়েটা আমার ডায়াগনোসিস কলেজে পড়ে ফার্স্ট ইয়ারে। আর ছেলেটারে শহীদে দিছিলাম ক্যাডেটের জন্য, সব নষ্ট হয়ে গেল একজন হারিয়ে। দেখার মতো কেউ ছিল না, সবাই ছিল কিন্তু কেউ দেখে নাই। তো সবাই বের করে ধোয়া টোয়ে রাত্রের মধ্যে কবর দিয়ে ফেলাই। সেই 2 ঘন্টার ব্যবধানে 22টা কাতার মানুষ হয়েছিল আর কবর দেওয়ার জন্য। সাথে সাথে ওই দিনই কবর দেওয়া ফেলাইলো, মারা গেল 3টা 4টার দিকে, 4:30টার দিকে কবর দেওয়া হয়ে গেল। রাত্রিবেলায় যে কিছু খাইলাম না, অমনি সবাই নিয়ে শোয়াইলো। মাঝে মাঝে সেন্সলেস হয়ে যেতাম। তো একটু ঘুমের মতো আসছি, দেখি যে জানালার কাছে দাঁড়ায় রয়েছে এসে। আমি ওরে স্বপ্নে বলতেছি যে তুমি না মারা গেছো, তুমি এখানে দাঁড়ায় রয়েছো, তোমার না মানুষে দেখতেছে। কয় না, আমি শুধু তোমারে দেখার জন্য আসছি, আর তুমি আমারে দেখতেছো, আমার কেউ দেখে না। তো ওই যে আবার ঘুমাই গেল, কান্নাকাটি করতে করতে আবার সেন্সলেস হয়ে গেলাম। সবসময় মানুষ আমার সামনে থাকতো যে কোন সময় মারা যাবো। আমার আবার হার্টের সমস্যা ছিল। এই অবস্থা করে রইলাম কিছুদিন, অনেক মানে টাকা ঋণ ধার করে আমার চিকিৎসা করাইলাম। 2-3 লাখ টাকা গেল, ভালো করতে পারলাম না। তারপরে এক পর্যায়ে কি করব, বাড়িতে কারো সহযোগিতা না পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলাম বাচ্চা কাচ্চা নিয়ে। এসে সাভারে বাসা নিলাম। জমি বেচা কিছু টাকা ছিল, নিয়ে বাসা নিয়ে ওই মেয়েটারে বিভিন্ন কলেজে অ্যাডমিশন টেস্ট দেওয়াইলাম, ওইখানে লেখাপড়া করাইলাম। তো বরাবরই ভালো রেজাল্ট করা ধরলো, মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাইলো, অনার্সে ফার্স্ট ক্লাস পাইলো। এই অবস্থা আসলো, বড় মেয়েটা জানলো না যে ওরা বাবা মারা গেছে। আচ্ছা, জামাই ওরা কেউ জানতে দেয় নাই। পরে ও একদিন আসছে 6 মাস পরে, আইসা দেখে যে ওর আব্বুর ছবির মধ্যে মালা। তখন ও বলতেছে আব্বু কই, তোর আব্বুর ইন্ডিয়া চিকিৎসা করার জন্য নিছে। কয় না, তোমরা আমাকে মিথ্যা বলতেছো। একবার যাই কে জানি বইলা ফেলাইছে, যেটা বলো লাগবে, শুধু শুধু আরে কষ্ট দিয়ে লাভ নেই। শোনার পরে যে আমার মেয়ে যে দৃশ্যটা তখনকার, সেটা আমি বলতে পারবো না যে ও কি অবস্থা হয়েছিল। ও যাওয়ার আগে শুধু বলছিল যে মা তুমি আইসা বোধহয় আমার আর দেখবা না, আমি অসুস্থ থাকি, আমি মারা যাবো। সত্যি সত্যি আইসা না দেখার পরে কি অবস্থা হয়েছিল সেটা। মারা যাওয়ার পরে খালি সামনে দেখতো, ওর কাছে গেছে, করে মা আমি তো তোমার কাছে আইসা বসছি। তখন আল্লাহ ওরা একটা ছেলে দিছে, একটা ছেলে হয়েছে। তারপর আমি জীবনের সাথে যুদ্ধ করে আমার ছেলে মেয়েগুলো আমি লেখাপড়া করাইছি, কারো সহযোগিতা পাই নাই। এর মধ্যে আমার আব্বাও মারা গেল, ওদের দেখার মতো আর কেউ রইল না, শুধু আমি ছাড়া, আল্লাহ ছাড়া। তারপরে জমি টমি গুলো তোরা নিয়ে নিছিল, এখনো রয়েছে ওদের কাছে, ওরা দেয় নাই, এখনো লিখে কারো নামে। তারপর আপনি নিজে নিজে আবার জব করা শুরু করলেন? হ্যাঁ, আমার ওইখানে একটা লোককে ভর্তি করে দিল যে আপনি এখানে কাজ করেন। তো কিছু কাজ ওইখানে করতাম, ওইখান থেকে কিছু পয়সা পাই। কত বছর আগে মারা গেছেন উনি? মারা গেছে এই তো 14 বছর চলছে, ফেব্রুয়ারির 11 তারিখ আপনার 13 বছর গেছে গা। আচ্ছা, অনেক আগে। হ্যাঁ, তো এর মধ্যে অনেক মানে প্রস্তাব তো তারা আসতো। তো আমার বড় মেয়ে একদিন আমার বললো যে আম্মা এমন কিছু করেন না যে আমরা পরের ছেলের কাছে মাথা নত করে আমাদের থাকতে হয়, কারণ আমার বয়স কম ছিল। তারপরে আমার চাচতো বাড়িটাই বলতো যে তোরে নিয়ে ভয়, তুই যে কি করস। সবকিছু মাথায় রেখে এই পর্যন্ত আসছি। গতবার আমার ননদ জামাই একটা ছেলে চাকরি করে ব্যাংকে, বললো যে তার একটা ছেলে আছে, বউটা মারা গেছে, তা আপনি কি বলেন। আমার মেয়ে তো টাগিয়ে উঠছে, মেজুটা কয় যে 13 বছর কোথায় গেছিলেন আপনারা, এখন আসছে। না বললো করা, বললে তারা আমি রাজি হলাম না। যখন রাজি হওয়ার কথা তখনই হই নাই, তোরা এত ভয় পাস না আমার নিয়ে। এখন পর্যন্ত এই ছেলে মেয়েগুলাই নিয়ে রয়েছি, ওদের মুখ মুখে তাকাইয়া রয়েছি। ছেলেটা মেয়েটা ওই অবস্থায় আছে।
মানে আপনি আপনার স্বামীর যে ইচ্ছেগুলো ছিল যে আপনার সন্তান পড়াশোনা করবে সেটা আপনি করিয়েছেন। হ্যাঁ, আমি তার কথা যতটুকু পারছি আর কি চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, এটি